অনেক অপেক্ষার পরে প্রসেনজিৎ ও রাজকুমার রাও অভিনীত মালিক মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। চ্যানেলে কিছু সমস্যা হওয়ার জন্য কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি, এই জন্য রিচ অনেক কমে গেছে। তো তোমরা যদি দয়া করে লাইক ও কমেন্ট করতে তবে খুব উপকার হতো। কোনো স্পয়লার না দিয়ে একটা লাইক দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় হাজারো পুলিশ অফিসার মিলে একটা পরিত্যক্ত বাড়ি ঘেরাও করেছে। সবার বন্দুকে একটা জানালার দিকে তাক করা। এদের সবাইকে কমান্ড দিচ্ছিল পুলিশের এক বড় অফিসার, ওনার নাম প্রভু দাস। তিনি এ পর্যন্ত ৯৮টা এনকাউন্টার করেছে। সেই পুরনো হাবেলির মধ্যে থাকা একজনকে মাইক দিয়ে ভয় দেখাচ্ছিল প্রভু দাস। তারপর প্রভুর অর্ডারে একজন গুলি করে ওই জানালার দিকে, তবে কোনো সাড়া শব্দই নেই। এই ব্যাপারটা ওরা ভেবেই নেয় যে ভেতরে থাকা লোকটা হয়তো বা মারা গেছে। এই জন্য কয়েকজন আস্তে আস্তে আগাতে থাকে ওই বাড়িটার দিকে। ভেতরে দেখা যায় বড় বড় চুল ও দাড়িওয়ালা একজন লোককে। ওকে দেখেই মনে হচ্ছিল যেন বড় কোনো এক গ্যাংস্টার। ওর নাম মালিক। আস্তে আস্তে উঠে দাঁড়ায় সে, দুই হাতে নেয় দুইটা বন্দুক। জানালার ভাঙা গ্লাস দিয়ে নলটা ঠেকিয়ে শুরু করে দেয় এলোপাথারি গুলি। এতে দু একজন পুলিশ অফিসার ঘায়েল হয়, আর সবাই গিয়ে লুকিয়ে পড়ে। কে এই মালিক, আর কেনই বা এত পুলিশ মিলে ওকে মারতে চায়? জানতে হলে আমাদেরকে কিছুটা পিছিয়ে যেতে হবে। সাল ১৯৮৮। রাস্তার মধ্যে পুলিশের চেকিং চলছিল। সব গাড়িগুলোকে ধরে ধরে চেক করা হচ্ছিল। হঠাৎ করে এক ট্রাক ড্রাইভার কনস্টেবলকে বলে এটা সহ পিছনের ৫০টা গাড়ি মালিকের, আর এই গাড়িগুলো কখনো কেউ চেকিং করে না। আপনারা মনে হয় এই এলাকায় নতুন, এর জন্য চেকিং করতে চাইছেন। তবে কনস্টেবলটার কোনো কথাই কানে নেয় না, এমনকি ওকে নিচে নামিয়ে চেকিং করতে চায়। কিন্তু চালকটা বারবারই বলছিল এটা মালিকের গাড়ি। আপনারা কিন্তু ঝামেলায় পড়ে যাবেন, আমাকে ছেড়ে দিন, আগেই বলছি। দুজনের মধ্যে এখানে বেঁধে যায় হট্টগোল। এই ব্যাপারটা দেখে সাথে সাথেই সেদিকে এগিয়ে আসে এক এসআই। গাড়ি চালক ও কনস্টেবলের থেকে সবকিছু শুনে কনস্টেবলকে ধমক দেওয়ার অভিনয় করে এসআই। তারপর পাশ থেকে একটা লাঠি নিয়ে মারতে শুরু করে দেয় সেই চালকটাকে। তোর কত বড় সাহস হয়েছে যে পুলিশের সামনে এসে তুই মালিকের নাম বলছিস? আজকেই তোর সাহস সব বের করে দিব। তারপর পরই সব গাড়ি চালককে গাড়ি থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করছিল, আর সাথে কেসও ফাইল করছিল। ঠিক তখনই সেখানে একটা জিপে করে কয়েকজন চলে আসে। আস্তে আস্তে ওরা এগিয়ে যায় এসআইয়ের দিকে। প্রথমে ওরা অনেক ভালো করে কথা বলছিল এসআইয়ের সাথে। এইসব কিছু দেখে এসআইয়ের ভাব তো আরও বেড়ে যায়, আর চোটপাট নিতে থাকে ওদের ওপর। সাথে সেই লোকটাকে চড়ও মারতে যায় এসআই। ঠিক তখনই এসআইকে মারতে শুরু করে দেয় লোকটা। ওর নাম বাদওয়ান। তারপর এসআইকে চড়থাপ্পড় দিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে গাড়িতে ওঠায়। কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসে মালিকের বাড়িতে। সেখানে থাকা একজনকে খবরটা দিতে বলে মালিককে। তখন সে গিয়ে ডাক দেয় মালিককে। অন্য একজনের ছাদে মশারি টানিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল মালিক। এসআইকে ধরে এনেছে শুনে ঘুমটা ভাঙে ওর। তারপর সেদিকেই আগাতে থাকে। এদিকে সবাই মিলে মজা নিচ্ছিল এসআইয়ের সাথে। কিছুক্ষণ এমন করার পরে সেখানে চলে আসে মালিক। ওকে দেখেই তো এসআইয়ের প্যান্টটি যেন নষ্ট হয়ে যায়, আর অনেক করে কাকুতিমিনতি করে ক্ষমা চাইতে থাকে ওর থেকে। আমি এখানে নতুন, আমি না জেনে করেছি, এরপর আর কোনোদিন এমনটা হবে না। আজ থেকে আপনি যা বলবেন আমি তাই করব। এমনকি আপনি যদি বলেন যে থুতু ফেলে সেটা আবার চাটতে হবে, সেটাই করব আমি। আজকের মতো আমাকে মাফ করে দিন প্লিজ। এই কথাটা শুনে মালিক হাসতে হাসতে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, তাহলে তাই কর তুই। আর অন্য কোনো উপায় না থাকায় নিজেই থুতু ফেলে সেটা আবার মাটি থেকে চেটে তুলছিল এসআই। এই ব্যাপারটা দেখে সেখানে থাকা সবাই মজা নিচ্ছিল। অনেকক্ষণ তামাশা দেখার পরে মালিক হঠাৎ করে গুলি করে মেরে ফেলে ওই এসআইকে। ওর কত বড় সাহস যে মালিকের গাড়ি আটকায়। ওকে যদি আজকে ছেড়ে দিতাম তাহলে আমাদের নাম খারাপ হতো। আর এখন এই কাহিনীটা জেনে আর কখনো কেউই এই কাজ করার সাহস করবে না। পরদিন সকালবেলাতে চন্দ্রশেখর নামের একজন চলে আসে সেখানকার বিধায়ক বলহর সিং এর কাছে। আপনার ভোট করে তো আমরাই জিতেছিলাম, আর এখন সব টেন্ডার নিয়ে যাচ্ছে ওই মালিক। আপনি কেন কিছু করছেন না? তাড়াতাড়ি কিছু করেন, না হলে আমার কাজ আমাকেই করতে হবে কিন্তু। চন্দ্রশেখরের মুখে এমন কথা শুনে চিন্তায় পড়ে যায় বলহর সিং। ও যেসব কথা বলছে কথা তো সত্য। তাকে বিধায়ক বানানোর জন্য চন্দ্রশেখররা অনেক খাটনি করেছে, তবে এখন মালিক জোর করে সব টেন্ডার নিয়ে যাচ্ছে। তোর কিছু একটা তো করতে হবে, না হলে পরের বার বিধায়কের নির্বাচন করার সময় আর সাহায্য পাবে না চন্দ্রশেখরদের কাছ থেকে। সেখান থেকে গাড়ি করে ফেরার সময় ওর পিএসের সাথে বুদ্ধি করতে থাকে ও। তখন সে জানায় ৩ বছর ধরে সাসপেন্ড হয়ে বসে আছে একজন, এখন পর্যন্ত ৯৮টা এনকাউন্টার করে ফেলেছে। ওকে বলা যায় লাইসেন্সওয়ালা গুন্ডা। এইটুকু শুনেই বলহার বুঝে যায় যে প্রভু দাসের কথা বলছে। মালিককে হাঁটানোর জন্য প্রভু দাসের মতো লাইসেন্সওয়ালা গুন্ডারই প্রয়োজন ওর এখন। সাথে সাথেই ওকে এখানে আনার ব্যবস্থা করে ফেলে বিধায়ক। কয়েকদিনের মধ্যে কাজও হয়ে যায়। এই থানায় চলেই আসে প্রভু দাস, আর ডিউটির প্রথম দিনেই চলে আসে মালিকের বাড়িতে। আসলে এই বাড়িতে এখন আর মালিক থাকে না, ওর বাবা মা আর বউ থাকে। এখানে এসেই প্রভু অনেক করে ভয় দেখায় ওর বাবা মাকে।
কিন্তু তারা কিছুই বলতে পারে না, কারণ এখানে মালিকের খুব একটা যাতায়াত নেই। আর ওর বাবা মার মতেও গত 2 বছর ধরে এই বাড়িতে আসে না। ওদের মুখ থেকে কিছু না জানতে পেরে প্রভু চলে আসে মালিকের বউয়ের কাছে। ওর নাম শালিনী পাণ্ডে। তাকে অনেক করে ভয় দেখানোর পরে কোনো তথ্যই পায় না প্রভু। এই জন্য ওদেরকে ওয়ার্নিং দিয়ে সেই দিনের মতো চলে যায়। রাত্রেবেলাতেই মালিক চলে আসে ওর বাড়িতে। এসেই সবকিছু জানতে পারে ওর বউয়ের থেকে। এগুলোতে অনেক রাগান্বিত হয়ে যায় সে। তারপর পরই বাবা ওকে ডেকে পাঠায়। বাড়িতে পুলিশ আসার জন্য বাবা তাকে অনেক কথা শোনায়, আর মা তো ভয়ে কান্নাই করে দেয়। মা অনেক করে ভয় পাচ্ছিল কবে যেন পুলিশ তার ছেলেকেই মেরে ফেলবে। এটাতে অনেক কান্না করতে থাকে মা। তখন সবাইকে খুব করে সান্ত্বনা দেয় মালিক, আর বলে আজকের পর থেকে আর কোনোদিনও বাড়িতে পুলিশ আসবে না, তোমরা একটুও চিন্তা করো না। পরদিন সকালবেলাতে একটা স্কুলের সামনে গিয়ে দাঁড়ায় বাদুয়ান। স্কুল ছুটি হলে দেখতে পায় প্রভুর নাতিকে স্কুল থেকে নিয়ে যাচ্ছিল এক কনস্টেবল। ওর কাছে কোনো রকমের কোনো বন্দুক বা কিছুই ছিল না। তখন সেখান থেকে ওর নাতিকে তুলে নেয় বাদুয়ান। সাথে সাথেই কনস্টেবলটা দৌড়ানি লাগায়। নাতিকে তুলে নেওয়ার এই ব্যাপারটা জেনে তো অনেক রাগান্বিত হয়ে যায় প্রভু, আর সেই কনস্টেবল তাকে মারধর করতে শুরু করে। আমার নাতিকে তুলে নিয়ে গেল আর তুই কিছুই করিসনি, তোর এত বড় সাহস, এটা এসে আবার তুই আমাকে বলছিস? আরো অনেক কথা শোনায় প্রভু দাস। কিছুক্ষণ এমন মারধর চলার পরে সেখানে কয়েকটা গাড়ি ঢুকে পড়ে। মালিক চলে এসেছে তার দলবল নিয়ে। তারপর পরে প্রভুর নাতিকেও সে ফিরিয়ে দেয়। আপনি আমার বাড়িতে গিয়েছিলেন, এটা তো আপনি ঠিক করেননি। এবারকার মতো শুধু আপনার নাতিকে তুলে নিয়ে গিয়েছিলাম, ওকে খাইয়ে পড়ে ভালো করে আবার এনে ফিরিয়ে দিলাম। এরপর যদি কোনোদিন আপনি আমার বাড়িতে যান তাহলে আগে আপনার নাতিকে দেখে যাবেন, না হলে পরে তো টুকরো টুকরো দেখে আর চিনতে পারবেন না যে কোনটা আপনার নাতির টুকরা। আর একটা কথা, যদি পুরুষ মানুষ হয়ে থাকেন তবে আমার সামনাসামনি আসেন, এভাবে আর বাড়িতে যাবেন না কখনো। আরও অনেক হুমকি ধামকিতে সেখান থেকে চলে যায় মালিক। এই ব্যাপারগুলোতে অনেক রেগে যায় ওর ওপর প্রভু, কিন্তু ওর তো কিছুই করার নেই, কারণ পুলিশ তো আর সন্ত্রাসীদের মতো গণ্ডির বাইরে যেতে পারে না। পরদিন সকালবেলাতেই চন্দ্রশেখরের কাছে খবর আসে যে এবারও তার টেন্ডারটা পাস হয়নি। পাস হয়েছে মালিকের এক কাছের লোকের টেন্ডার। এই ব্যাপারটায় অনেক রেগে মালিকের ওই লোকটাকে মেরে দেয় সে। তোদের এত বড় সাহস, আমার টেন্ডার টপকে তোরা টেন্ডার নিস, এর জন্যই তোকে মরতে হলো আজকে। আর এই খবরটা বল হওয়ার পর্যন্ত যেতে খুব একটা সময় লাগে না। সাথে সাথে সে শেখরকে ফোন দিয়ে কিছুদিন পালিয়ে থাকতে বলে, না হলে ঝামেলায় পড়ে যাবে, এমনকি মালিকের হাতে মরতেও হতে পারে ওকে। এই ব্যাপারগুলোতে অনেক টেনশনে পড়ে যায় বিধায়ক বলহর। আর এই জন্যই তারপর পরই মন্ত্রী শঙ্কর সিংকেও ডেকে আনে সে। মালিককে ডেকে এনে সবকিছু সুরাহা করে দিতে বলে। তারপর পরই সেখানে ডেকে পাঠানো হয় মালিককে, কিন্তু মালিক কারো কোনো কথাই শোনে না, এমনকি শঙ্কর সিং এর কথাও নয়। যদিও শঙ্কর সিংই তাকে মালিক বানিয়েছিল, তারপরেও সে তারও কথাও শুনে না, কারণ এখন তো সে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। আর এই জায়গায় তার কাছের লোক মারা গেছে, সে কোনোভাবেই কম্প্রোমাইজ করতে চায় না। তারপর বলহরকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায় মালিক। তখন বলহর শঙ্কর সিংকে বলে, একে তো আপনিই বানিয়েছিলেন, কিন্তু এখন আপনারও কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, টাইট না দিলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে, তখন কিন্তু আর চাইলে ওকে আটকাতে পারবেন না আপনি। এই কথাটা শুনে শঙ্কর হেসে বলে, ওকে যেদিন মালিক আমি বানিয়েছিলাম সেদিনে আমি বুঝে গিয়েছিলাম ওর মতো না কেউ জন্মেছে আর নাই বা কেউ জন্মাবে, ও অনলি ওয়ান পিস। সাথে সাথে কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় ফুটবল খেলা হচ্ছিল একটা মাঠে, সেখানে মালিকও খেলছিল। এই সময়টার নাম ছিল দীপক। খুব ভালোই খেলছিল দীপক। সময় আছে আর মাত্র 3 মিনিট, আর গোল প্রয়োজন 2টা, তাহলেই জিতে যাবে ওরা। মুহূর্তের মধ্যেই প্রথম গোলটা করে ফেলে দীপক। তারপর আবারও বলটা পেয়ে যায়, সবাইকে কাটিয়ে যায় গোলপোস্টের দিকে। গোলকিকেও চাকমা দিয়ে ফেলে দেয়, কিন্তু গোল দেয় না। সময় শেষ হয়ে যাওয়াতে হেরে যায় ওদের টিম। তারপর পরে ওর বন্ধু এসে জিজ্ঞাসা করে, তুই কেন গোল করলি না? তখন দীপক বলে, বিয়ে তো করিসনি, করলে তারপরে বুঝবি। আমার বউয়ের গ্রামকে যদি আমি হারাই তবে কমপক্ষে 2 দিন আমাকে টাচও করতে দিবে না, ওর থেকে আমার জন্য হারাই ভালো। ওরা দুজনে এসব কথাবার্তা বলতে থাকলে সবাই ছুটে যাচ্ছিল কোথাও এক জায়গায়। আসলে মন্ত্রী শঙ্কর সিং এসেছে ভার্সিটিতে। সবার মতো ওরা দুজনও চলে আসে অডিটোরিয়ামে। সংবর্ধনা শেষে শঙ্কর সিং বলা শুরু করে, আমিও এখান থেকেই পড়াশোনা করেছিলাম, তোমাদের সবার মধ্যে আমি নিজেকে খুঁজে পাই। একদিন আমার বাবা আমাকে একটা গল্প বলেছিল, একটা ছোট্ট বাচ্চা একটা বেলুনওয়ালার কাছে গিয়ে উঠে থাকা লাল রঙের বেলুনটা চায়, কিন্তু দোকানি জানায় লাল বেলুন তো শেষ হয়ে গেছে, তুমি অন্য যে কোনো একটা কালার নাও। তবে বাচ্চাটাও নাসরবান্দা, ওই বেলুনটাই ওর লাগবে, কারণ সেই লাল বেলুনটা উড়ছিল। তখন দোকানি অন্য সব বেলুনেও হাওয়া ভরে উড়িয়ে দেয়, আর বলতে থাকে বেলুন কালারের জন্য নয়, ভেতরে ভরা হাওয়ার জন্য ওড়ে। এর মানে এটা দাঁড়াচ্ছে দম মানুষের চেহারার মধ্যে নয়, দম থাকে তার ভেতরে থাকা জোশে। আমার বাবার এই গল্পটা থেকে শিক্ষা নিয়ে আজকে আমি মন্ত্রী, তোমরাও চেষ্টা করলেই পারবে। সবাই তো ওনার বক্তব্য শুনে খুব খুশি হয়ে যায়, আর সবাই ওনাকে খুব ভক্তি এবং শ্রদ্ধাও করত।
সেখান থেকে দীপক চলে আসে বাড়িতে, দেখতে পায় ওদের জমির মালিক এসেছে। বাবা তখন ওকে প্রণাম করতে বললেও না করেই চলে যায় দীপক। এই ব্যাপারটা দেখে মালিক অনেক মন খারাপ করে ওর ওপর। তোমার ছেলেটা একদমই ম্যানার জানে না, বড়দেরকে কিভাবে সম্মান করতে হয় সেটাও শিখাওনি তুমি তোমার ছেলেকে। সেখান থেকে দীপক ঘরে এসে বউ শালিনীর সাথে রোমাঞ্চ করতে চাইলেও না করে দেয় বউ, কারণ দীপক তাকে নতুন কাপড় কিনে দেয়নি। যেদিন সে কিনে দিতে পারবে সেদিনই যেন আসে ওর কাছে। কিছুক্ষণের মধ্যে বাবা ডেকে পাঠায় দীপককে, আর জমির মালিকের সাথে অমন আচরণ করার জন্য রাগ দেখায় ওকে অনেক করে। আমার অবর্তমানে তো ওদের জমি তোরই চাষাবাদ করতে হবে, তো এখন যদি তুই ওদের সাথে এমন করিস তাহলে তো ওদের জমিও তোকে দেবে না। তো এটা তুই একদমই ঠিক করিস নি, ওদেরকে তোর সরি বলা উচিত। কিন্তু দীপক সাফ সাফ জানিয়ে দেয় যে আমি ওসব করতে পারবো না, তোমার মতো আমি ওদের চাকর হইতে পারবো না। তোমার চিন্তা তুমি করো, আমারটা আমি ঠিক দেখে নেব। এই কথাটা শুনে তো অনেক রেগে যায় বাবারা, কষে একটা থাপ্পড় লাগিয়ে দেয় দীপককে। সন্ধ্যাবেলাতেই বাবার কাছে খবর আসে ওর জমির ফসল কেউ একজন নষ্ট করছে। সাথে সাথেই মাঠে এসে দেখতে পায় ল্যাংড়া একটা ট্রাক্টর দিয়ে সব করছিল। ওকে অনেক করে রিকোয়েস্ট করে বাবা, তবে সে কিছুতেই শুনে না ওর কথা। আসলে ল্যাংড়ার সমস্যা দীপকের বাবার সাথে না, ল্যাংড়ার সমস্যা ছিল ওর জমির মালিকের সাথে। আর অন্য কোনো উপায় না থাকায় বাবা চলে যায় ট্রাক্টরের সামনে, তবে ল্যাংড়ার কথা ড্রাইভার চাপা দিয়ে দেয় বাবাকে। এতে অনেক বাজে অবস্থা হয়ে যায় বাবার এবং হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণের মধ্যেই সেই খবরটা পেয়ে দীপক চলে আসে হাসপাতালে। বাবার এই অবস্থা দেখে অনেক মন খারাপ হয়ে যায় দীপকের। তারপর অনেক রাগান্বিত হয়ে সে চলে আসে শঙ্কর সিং এর বাড়িতে, কারণ ল্যাংড়া আসলে ওরই লোক ছিল। তারপর সবকিছু ওনাকে খুলে বলে, তবে কিছুই করতে পারবে না বলে জানিয়ে দেয় শঙ্কর সিং। তোর বাবা, তুই যদি কিছু করতে না পারিস তাহলে আমি কি করব বল। তবে দীপক এখানে অনেক আশা নিয়ে এসেছিল যে শঙ্কর সিং তো এর একটা বিহিত করবেই, তবেও সকল আশা ভেঙে দেয় শঙ্কর সিং। ওনার মুখে এমন কথা শুনে অনেক রেগে দীপক বলে যে মেরে দিব কিন্তু ওকে আমি। তখন শঙ্কর জানায়, মেরে দিয়ে তারপর আসিস তুই আমার কাছে, এভাবে আমার কাছে ভিক্ষা চাইতে আসবি না। তোর বাবার সাথেও যা করেছে আমার বাবার সাথে করলে আমি যে কি করে দিতাম আমি তো নিজেই জানি না, তো যা করার নিজের ক্ষমতায় কর। এই কথাগুলো শুনে আরো অনেক রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায় দীপক। ওই সময়টা বলহর শঙ্করের পিছে পিছেই থাকতো। তখন সে বলে ওঠে, আপনি এমন করলেন কেন? পটকার নিচে আপনি আগুন কেন দিলেন? যদি সত্যি সত্যি কিছু একটা করে ফেলে? তখন শঙ্কর জানায়, আমি তো সেটাই চাই, দিওয়ালির সময় চলে এসেছে, তো পটকার মজা নে তোরা। সেখান থেকে অনেক রেগে মেগে চলে এসেছে দীপক। ল্যাংড়ার কিছু একটা না করা পর্যন্ত ওর কোনো শান্তি পাচ্ছিল না, তবে ওকে বারবারই বারণ করছিল বাদুয়ান, কিন্তু কে শোনে কার কথা। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে একজন লোক। ইনি আসলে শঙ্কর সিং এর খাস লোক। সে জানায়, ল্যাংড়া কোথায় আছে আমি সেটা জানি, যদি তুমি ওর কিছু করতে চাও তাহলে আমার সাথে এসো, ও কোথায় আছে তোমাকে আমি নিয়ে যাচ্ছি সেখানে। তারপর ওকে সাথে নিয়েই চলে আসে সেই জায়গাটায় যেখানে ল্যাংড়া বসেছিল। দীপকের বাবাকে ক্ষতি করে এসে ওরা তিনজন বসে মজা করছিল এক জায়গায়। তখন দীপক গিয়ে বসে সেই টেবিলটায়। ওরা তিনজনই তো অবাক হয়ে যায় ওর এমন কর্মকাণ্ড দেখে। তখন ওরা এটা ওটা বলতে থাকে দীপককে, আর ল্যাংড়া তো বলেই ওঠে, কিরে তোর বাপের দিকে তাকিয়ে আছিস নাকি তুই? এই কথাগুলো শুনে আরও রেগে যায় দীপক, আর ওদেরকে মারতে শুরু করে দেয়। ওদের তিনজনকেই কুত্তা মারা মারছিল দীপক, একজনকে তো গরম তেলেই চুবায়। এতে ওর একদম বাজে অবস্থা হয়ে যায়। তারপর গিয়ে ধরে ল্যাংড়াটাকে, কয়েক ঘা দেওয়াতে ধরাশায়ী হয়ে পড়ে ল্যাংড়া। তারপরও যেন দীপক থামছিলই না, এক পর্যায়ে একটা ধারালো জিনিস দিয়ে মারতে শুরু করে ওকে। কতবার যে মারে তার কোনো হিসাবই নেই। ল্যাংড়া মারা যাওয়ার পরেও থামছিল না দীপক, ওর রাগ যেন কিছুতেই শান্ত হচ্ছিল না। অনেকক্ষণ ওকে মারার পরে টানতে টানতে নিয়ে যেতে থাকে, পরে ওর পুরো গায়ে পতাকা পেঁচিয়ে ফুটিয়ে দেয়। আর এখান থেকেই দীপকের নাম হয়ে যায় মালিক, আর ওর সন্ত্রাসের রাজ্য শুরু হয়ে যায় এই দিন থেকেই। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। বিধায়ক বারবারই মন্ত্রীকে বলছিল যে মালিকের কিছু একটা করতেই হবে, আর সেদিন যদি আপনি ওকে বাহবা না দিতেন তাহলে কিন্তু এই পর্যায়েও আসতে পারতো না। এইটার জন্য আপনিই দায়ী, তো যা করার এবার আপনাকেই করতে হবে। ও যদি বেঁচে থাকে তাহলে আমরা কেউই ঠিকঠাকভাবে ধান্দা করতে পারবো না, তোর জন্য ওকে মরতে হবে। তবে শঙ্করও সাথ দিতে চায় না, সে জানায় তোমাকেও আমিই বানিয়েছি আর মালিককেও আমিই বানিয়েছি, তো আমি কোনো সাইড নিতে পারবো না, আমি দুই সাইডেই আছি, তোমাদের যার ক্ষমতা বেশি আমি তার সাইডে। এদিকে দেখা যায় মালিক এবারের নির্বাচনে বিধায়ক হওয়ার জন্য লড়াই করবে, এই জন্য অনেক টাকা একত্রিত করতে থাকে মালিক। তখন হঠাৎ করেই বাদুইন বলে ওঠে, আমাদেরকে নির্বাচন করাটা ঠিক হবে? এমনিতে তো আমাদের শত্রুর অভাব নেই, তারপরে যদি আমরা নির্বাচনে দাঁড়াই তাহলে আরও শত্রু বেড়ে যাবে। আমার মনে হয় নির্বাচনটা এবার না করাই ঠিক হবে। তবে মালিক সাফ সাফ জানিয়ে দেয় যে আমি নির্বাচন করেই ছাড়বো, আমি বলেছি আমি বিধায়ক হব তো আমি হবই। এটা শুনে বাদুয়ান বলে, ঠিক আছে, তবে আমরা যদি নির্বাচনে যাই তবে অনেক রক্তপাত হবে, এটা আমার বিশ্বাস। কিন্তু কোনো কথারই কোনো তোয়াক্কা করে না মালিক, সে নির্বাচন করবে এবং সেখানে জিতেই তারপর দম নিবে।
অন্যদিকে দেখা যায় বলহার আর প্রভু মিলে একটা প্ল্যান করতে থাকে যে কিভাবে মারা যায় মালিককে। কথাবার্তার এক পর্যায়ে বলহার উস্কে দেয় প্রভুকে। আমার মনে হয় না আপনি মারতে পারবেন ওকে। আসলে আপনাকে এখানে আনাটাই আমার ভুল হয়েছে। আপনাকে আমি যেমন মনে করেছিলাম আপনি তার কানাকড়িও নন। ৯৮টা এনকাউন্টার কি বাতাসে করেছেন না অন্ধ মানুষদের করেছেন? এখন তো আর আমার আপনার উপরে এক ফোঁটা বিশ্বাসও নেই। বিধায়কের মুখে এমন কথা শুনে অনেক রেগে যায় প্রভু আর রাত্রেবেলাতেই ফোর্স নিয়ে অ্যাটাক করে মালিককে। দুই পক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়, দু একজন মারাও যায়। তবে মালিকেরা প্রায় সবাই বেঁচে যায় সেখান থেকে। মালিক তো একদমই পালাতে চাইছিল না, তবে বাদওয়ান জোর করে ওকে নিয়ে পলায়ন করে, কারণ পুলিশ একদম প্রিপেয়ার্ড হয়ে এসেছে। এখানে যদি থাকে তাহলে অবশ্যই ওদেরকে মরতে হবে। পরদিন সকালবেলাতে এইসব কিছু নিয়েই কথাবার্তা হচ্ছিল। বাদওয়ানের মতে প্রভু তো কোনো না কোনোভাবে খবর পেয়েছে, না হলেও কিভাবে জানলো যে আমরা এখানে আসছি? আর আমার তো মনে হচ্ছে বলহরি এসব কিছু করাচ্ছে ওকে দিয়ে। তো ওকে খতম করলেই সব শেষ হবে, আর ও বেঁচে থাকলে আমাদেরকে শান্তিতে বাঁচতে দেবে না। অন্যদিকে দেখা যায় শেখর চলে আসে বালি উত্তোলনের জায়গায়। সেখানকার সব ব্যবসায়ীকে উস্কাতে থাকে সে। তোমাদেরকে মালিক দেয় ২,০০০ টাকা করে ট্রাক প্রতি, আর সে বিক্রি করে সেগুলো ১০,০০০ টাকায় প্রতি ট্রাক। তো কেন তোমরা এমন জুলুম সহ্য করছো? এখন থেকে বালি আমার কাছে বিক্রি করবা তোমরা, আমি তোমাদের বেশি দাম দেব। এত কিছু বলার পরও ব্যবসায়ীদেরকে কনভিন্স করতে পারে না শেখর। আসলে ওরা মালিককে খুব বিশ্বাস করত। মালিকই তো ওদেরকে প্রোটেক্ট করে আসছে, তার জন্যই এত ভালোভাবে বালি উঠাতে পারে ওরা। এর আগে কখনো এত শান্তিতে ওরা বালি উঠাতে পারেনি। সবকিছুই সম্ভব হয়েছে মালিকের জন্য। এই জন্য তারা জানিয়ে দেয় যে ওদের বালি মালিকের কাছেই বিক্রি করবে। তবে শেখরও নাসরবান্দা, আগামীকাল থেকে জোর করে ওদের থেকে বালি নিয়ে নিবে এটাও জানায়। সাথে প্রায় মালিকের দখলে থাকা সবকিছুই আস্তে আস্তে দখল করতে থাকে শেখর। এই খবরগুলো মালিক পর্যন্ত যেতে খুব একটা সময় লাগে না। কিছুদিন পরে ব্যবসায়ীরাও দেখা করতে আসে ওর সাথে। শেখর যে জোর করছে ওদেরকে এগুলোও জানায় ওকে। ব্যবসায়ীরা আপনাকে অনেক বিশ্বাস করে, তো ওদের বিশ্বাস যদি আপনি টিকিয়ে রাখতে চান তাহলে আপনাকে একদিন এখানে আসতেই হবে, আর আমাদের সব ম্যাটারগুলো আপনাকে দেখতে হবে, না হলে সবার বিশ্বাস উঠে যাবে আপনার ওপর থেকে। সেই ব্যবসায়ীটা ওখান থেকে চলে যাওয়ার পরে ওর গ্যাংয়ের সবাইও একই পরামর্শ দেয়। কিন্তু অল্প কিছুদিন পরেই তো নির্বাচন, এজন্য মালিক কোনো ঝামেলা জড়াতে চাচ্ছে না। তাহলে নির্বাচন ওদের মাঠ খামোখাই খারাপ হয়ে যাবে। তবে এবার মনে হচ্ছে আর কোনো উপায় নেই ওর হাতে। পরদিন সকালবেলাতেই দলবল নিয়ে মালিক চলে আসে বালির জায়গায়। দেখতে পায় শেখরের লোকজন সেই জায়গাগুলো দখল করে নিয়েছে, আর ওরাই বালি বিক্রি করছিল সেখানে এসেই তাড়া করে ধরে সবাইকে। এক পর্যায়ে প্রায় সবাইকে ধরেও ফেলে। একজন কোনো মতে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করতে থাকলে সেখানে পুলিশ চলে আসে। এটাতে সে অনেক সাহস পেয়ে যায়। কিন্তু যখনই মালিক চলে আসে তখন পুলিশও ওকে দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। তারপর সবাইকে ধরে মেলে ফেলে মালিক। আবারও সকল টেন্ডারই ওর হয়ে যায়। সেদিন রাত্রেবেলাতেই বিধায়কের রিকোয়েস্টে সবাইকে একসঙ্গে ডাক দেয় শঙ্কর সিং। মালিকের সাথে সুরাহা করতে চায় বিধায়ক, তবে সে কোনোভাবেই রাজি হয় না। আরও শেখরকে এটা ওটা বলতে শুরু করে। তখন ওদের দুজনের মধ্যে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। ওদেরকে সারিয়ে দিতে চলে আসে শঙ্কর। তবে এবার মালিক ওনার উপরেও রাগ দেখায়। এটা দেখে শক খেয়ে যায় শঙ্কর, যাকে আমি বানিয়েছি সেই কিনা আজ আমার ওপর দিয়ে কথা বলছে। তারপর সেখানে থাকা সবাইকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায় মালিক। তখন বিধায়ক এসে অনেক করে কান পড়া দেয় শঙ্করকে। আমি বলেছিলাম না যে ওকে একটু টাইট দেন আপনি, না হলে আপনিই ঝামেলায় পড়ে যাবেন। আর এখন আমার কথা মতো হলো তো? আমি যেটা বলেছিলাম সেটা আপনিই শুনেন, এখন বুঝেন ঠেলা। এখন মালিক আর আপনারও কোনো কথাই শুনবে না। ওর মুখে এইসব কথা শুনে আরও অনেক রেগে যায় শঙ্কর। সাথে বলে ওঠে, মালিককে এবার মরতে হবে, আমিও তোদের সাথে আসি, যা লাগে আমাকে বলবি তোরা। ওর এত বড় সাহস আমার উপর দিয়ে কথা বলে। ওর শাস্তি শুধু এবং শুধুমাত্র মৃত্যু দিয়েই শেষ হবে। পরদিন থেকে শুরু হয়ে যায় তোড়জোড়। পুলিশের সাথে এবার যোগ দিয়েছে ওদের সবার গ্যাং। মালিককে কোথাও শান্তিতে থাকতে দিচ্ছিল না ওরা। যেখানে ওর লোকদেরকে দেখছিল সেখানেই গুলি চালাচ্ছিল। এমনকি ওদেরকে গ্রামেও ঢুকতে দিচ্ছিল না। কয়েকদিনের মধ্যেই মালিককে একদম নাস্তানাবুদ করে ফেলে সবাই মিলে। তারপর এক পর্যায়ে শহরের বাইরে ওর গ্যাং নিয়ে বসেছিল। সবাই ওদের কর্মকাণ্ডে অনেক রাগান্বিত। কেউ তো সমর্থন দিচ্ছে পুলিশদের, না হলে ওদের এত বড় সাহস হবে না যে আমাদের সাথে এমন কাজ করবে। আর কার পাওয়ারে ওদের সবার কাছে সেমি অটোমেটিক বন্দুক আসছে? এটা আমাদের বেঁচে থাকার লড়াই, কিছু একটা তো করতেই হবে, না হলে সমস্যায় পড়তে হবে। এমনকি আমাদের অস্তিত্ব শেষ হয়ে যেতে পারে। এইসব কিছু শুনে মালিক বলে, ঠিক আছে, ওদের কাছে আছে সেমিমেটিক, তাই তো? এবার আমরা আনবো ফুললি অটোমেটিক। এর শেষ আমি দেখেই ছাড়বো। কয়েকদিনের মধ্যে ফুল অটোমেটিক এসে পৌঁছে ওদের কাছে। সবাই তো দেখেই খুব খুশি, এবার সবারই সামনা করতে পারবে ওরা। তারপর পরে সবাই মিলে চলে আসে শঙ্কর সিং এর বাড়িতে। শুরু করে দেয় ফায়ার।
কিছুক্ষণের মধ্যে শঙ্কর সিং এর সকল সিকিউরিটিকে মেরে দেয় ওরা। তারপর ঢুকে যায় ঘরের ভেতরে আর খুঁজতে থাকে শঙ্করকে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে মালিক পেয়ে যায় শঙ্করকে। দেখতে পায় সেও একটা বন্দুক তাক করে আসে ওর দিকে। তারপর আচমকাই বন্দুকটা ফেলে দেয় শঙ্কর আর বলে, আমি তোর বাবার মতো, তুই যা চাস আমি তোকে দিয়ে দেব, এই হত্যাযজ্ঞ তুই বন্ধ কর। ওরা কথাবার্তা বলতে থাকলে সেখানে বৃষ্টিও চলে আসে। তখন নিজের হাতে থাকা বন্দুকটাও ফেলে দেয় মালিক। এটা দেখে শঙ্কর বলে ওঠে, আমিই তোর বাপ, আর তোর এত বড় সাহস যে তুই তোর বাপকেই মারতে এসেছিস? তোর স্থান আমার পায়ে, তো পায়েই থাকার চেষ্টা করিস, উপরে ওঠার একদম চেষ্টা করিস না। শঙ্কর সিং এর মুখে এইসব কথা শুনে মালিকের মাথায় যেন রক্ত উঠে যায় আর গিয়ে ধরে ফেলে শঙ্করকে। কিছুক্ষণের মধ্যে ওকে মেরেও ফেলে। যদিও তার খারাপ লাগছিল ওকে মারতে, কিন্তু কিছু তো করার নেই, এটা বেঁচে থাকার লড়াই, মারেও নয়তো মরেও। সেখান থেকে শঙ্করকে মেরে সোজা চলে আসে বাড়িতে। কিছুক্ষণ পর ওর কাছে চলে আসে ওর বউ শালিনী। তোমার জন্য আমার সব সময় চিন্তায় থাকতে হয়, প্লিজ তুমি কিছুদিনের জন্য একটু শহর থেকে বাইরে গিয়ে লুকিয়ে থাকো, এখানে সবকিছু যখন আবার ঠান্ডা হয়ে যাবে তখন আবার চলে এসো। শালিনীর মুখে এমন কথা শুনে অনেক ক্ষেপে যায় মালিক। তুমি আমাকে কি মনে করো, হ্যাঁ? আমি পালিয়ে থাকবো? আমার এতদিনের গড়া মান সম্মান সব শেষ হয়ে যাবে যদি আমি গিয়ে পালাই, তো এটা কখনো হবে না। আর তোমাদের একা রেখে তো আমি কখনো এখান থেকে যাবই না। আর কেনই বা তুমি এত ভয় পাচ্ছ আমাকে, তুমি বলো তো? আমাদের কারো কিচ্ছু হবে না, এটা আমি গ্যারান্টি দিলাম। তো তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারো। তখন শালিনী বলে ওঠে, ভয় তো আমিও পেতাম না, যখন আমরা দুইজন ছিলাম তখন একটুও ভয় পেতাম না, কিন্তু এখন তো আমরা তিনজন, তোমার কিছু হলে ওর কি হবে? মানে শালিনী প্রেগনেন্ট। এই কথাটা শুনে তো মালিকের খুশি যেন আর ধরছিলই না। এতদিন পরে সে বাবা হতে চলেছে, এই ব্যাপারটায় অনেক খুশি হয়ে যায় মালিক এবং চিল্লিয়ে চিল্লিয়ে এটা ওটা বলতে থাকে। আজকে যেন ওর জন্য সবচেয়ে খুশির দিন। তারপর থেকে ওদের দুজনের সময় খুব ভালোভাবেই কাটছিল। সব সময় মালিক শালিনীর কাছাকাছি থাকতো, এক মুহূর্তের জন্য ওকে চোখের আড়াল করতো না। এমনই এক সন্ধ্যাবেলা দুজনে গল্প করছিল। তখন শালিনী হঠাৎই বলে ওঠে, তুমি কিন্তু স্যারেন্ডার করে দিলেই পারো, না হলে পুলিশ যে কবে কি করে ফেলবে এটার ভয়ে তো আমি একদমই থাকতে পারছি না। তবে এই কথাটা শুনে মাথায় রক্ত উঠে যায় মালিকের। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? স্যারেন্ডার করবো কেন আমি? এটা কোনোভাবেই সম্ভব নয়। আমাদের বাচ্চা হলে কি সে এটা জেনে বড় হবে যে তার বাবা ভয় পেয়ে স্যারেন্ডার করে দিয়েছিল? কখনোই না। তখন শালিনী বলে, তা কেন শুনবে? এখন তো জন্মের পরেও শুনবে যে সন্ত্রাসীর ছেলে, এটাই ভালো হবে তোমার জন্য, তাই না? এই ব্যাপারটা নিয়ে ওদের দুজনের মধ্যে অনেকক্ষণ কথা কাটাকাটি হয়। এরপর থেকে একজন আরেকজনের সাথে খুব একটা কথা বলতো না। এভাবেই কেটে যায় কয়েকদিন। হঠাৎ একদিন মালিক গিয়ে শালিনীকে বলে, ঠিক আছে তুমিই জিতেছ, আমি গিয়ে স্যারেন্ডার করে দিব, এবার তুমি খুশি তো? এটা শুনে শালিনীর খুশি যেন আর ধরছিলই না। আসলে সে চাইছিল খুবই সাধারণ একটা ডিসেন্ট লাইফ, যেটা সন্ত্রাসীর পরিবারের কখনোই সম্ভব নয়। তো যদি মালিক জেলখানায় যায় এবং সেখান থেকে ছেড়ে আসে তাহলে এগুলো সম্ভব, মানেও সাধারণ জীবনযাপন পসিবল হবে। আর ঠিক এই কারণেই সে মালিককে কনভিন্স করেছিল স্যারেন্ডার করার জন্য। পরদিনই শালিনীকে বাড়িতে পাঠিয়ে দেয় একজনের সাথে করে, আর ডিসাইড করে সবাই মিলে গিয়ে পুলিশের কাছে স্যারেন্ডার করে দিবে। তারপর চলে আসে থানায়। পুলিশও ওদের দেখে কাঁপছিল। এটা দেখে তো সবাই অনেক করে মজা নিতে থাকে পুলিশের সাথে। আগে তো শুনতাম পুলিশের হাত অনেক লম্বা, এখন তো দেখছি পুলিশের হাত কাঁপেও। তারপর পরে পুলিশ একটা কাগজ দেয় ওকে, এটাতে সাইন করলেই হয়ে যাবে ওদের স্যারেন্ডার। মালিক কাগজটায় সাইন করতে থাকলে একজন খবর নিয়ে আসে। সেটা শুনে সবাই থমকে যায়, সাথে সাথেই দৌড়ে চলে আসে সেই জায়গায়। দেখতে পায় শালিনী যে গাড়িতে ছিল সেটা সহ পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারটা দেখে পাগল প্রায় হয়ে যায় মালিক। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। যার জন্য সে আজকে ভালো হতে যাচ্ছিল সেই কিনা আজকে চলে গেল, এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না মালিক। কিছুক্ষণের মধ্যে ওরা খোঁজ পেয়ে যায় যে ভাড়া করা 4 জন লোক এসে মেরেছিল ওদেরকে, সাথে গাড়িটাও পুড়িয়ে দিয়েছে ওরাই। এই ব্যাপারটা শুনে অনেক রাগান্বিত হয়ে চলে আসে একটা বাড়িতে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর পেয়েও যায় ওদের 4 জনকে। অনেক করে মারধর করে ওদেরকে ফেলে রাখে। তারপর মালিক একাই ওদের 4 জনকে টানিয়ে মেরে দেয়। তবুও যেন ওর কষ্ট একটুকুও কম ছিল না। ওর সবচেয়ে কাছের মানুষ আর ওর কাছে নেই, এটা কোনোভাবেই যেন মেনে নিতে পারছিল না মালিক। ওকে ছাড়া সে কিভাবে বেঁচে থাকবে এই পৃথিবীতে কিছুই বুঝে উঠতে পারছিল না। ওর পুরো পৃথিবী যেন উলটপালট হয়ে যায়, চোখে শুধু অন্ধকার দেখছিল মালিক। অন্যদিকে দেখা যায় প্রভুদাস চলে আসে বিধায়ক বলহরের কাছে। আমার তো একটা ভুল হয়ে গেছে, আমি মনে করেছিলাম যে ওই গাড়িতে আছে মালিক, কিন্তু গুলি করার পরে আমরা জানতে পারি যে ওখানে ছিল ওর বউ। এখন তাহলে কি করা যায় বলেন তো? যদি মালিক জানতে পারে তাহলে আমাদের সবাইকেই মেরে ফেলবে। এই কথাগুলো শুনে বড় মাপের শক খেয়ে যায় বিধায়ক বলহর। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর হঠাৎ একটা বুদ্ধি এঁটে বসে।
আমরা এখন শুধুমাত্র একটা কাজই করতে পারি, এই সব দোষ আমরা শেখরের কাঁধে চাপিয়ে দেব। তারপর মালিক যখন ওকে মেরে দেবে তখন গিয়ে মালিকের হাতে পায়ে ধরে ওর কাছে ক্ষমা চাইব। এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই, শুধুমাত্র এটার মাধ্যমে হয়তো আমাদের বাঁচার চান্স আছে। ওর মুখে এমন কথা শুনে প্রথমে তো প্রভু একটু ইতস্তত বোধ করছিল, কারণ শেখর তো ওদেরই লোক, আর নিজে বাঁচার জন্য আজ কিনা ওকেই সামনে এগিয়ে দিবে মরার জন্য। তবে পরে কনভিন্স হয়ে যায়, কারণ যতই হোক নিজের জানের চিন্তা সবাই আগেই করে, তারপর পরই প্ল্যান মোতাবেক ওরা সেটাই করে। এই খবরটা মালিক পর্যন্ত যেতে খুব একটা সময় লাগে না যে ওর বউকে মারার জন্য সুপারি দিয়েছিল শেখর। সাথে সাথেই অনেক রাগান্বিত হয়ে চলে আসে শেখরের হাইড আউটে, এক এক করে সবাইকে মারতে শুরু করে। মালিকরা সবাই মিলে মারছিল ওদেরকে, চোখের পলকেই শেখরদের সবাইকেই মেরে ফেলে। এবার শুধু বাকি শেখর, তারপর ওকে খুঁজতে শুরু করে দেয়। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে চলে আসে একটা রুমের মধ্যে। হঠাৎ একটা গুলি আসে ওর দিকে, একটুর জন্য বেঁচে যায় মালিক। তারপর মাথা তুললেই গুলি করছিল শেখর। এমন চলতে চলতে এক পর্যায়ে শুরু হয়ে যায় ওদের দুজনের মধ্যকার ফাইট। কেউই যেন কারোর থেকে কম নয়, অনেকক্ষণ ধরে চলে ওদের মধ্যকার এই ফাইট। ওদেরকে দেখে মনে হচ্ছিল যেন বাঘে সিংহে লড়াই, দুজনে একদম বরাবর। এক পর্যায়ে মারতে মারতে মালিককে ধরাশায়ী করে ফেলে শেখর। ওকে খতম করে দিতে যাবে ঠিক তখনই আবার জাগ্রত হয়ে যায় মালিক, আর শেখরকে এবার কুত্তা মারতে থাকে। অনেকক্ষণ মারার পরে খতম করে দেয় সে শেখরকে। তবুও মালিকের যেন রাগ কমছিলই না, আর মারতেই থাকে ওকে। যতজনকেই মারুক না কেন শালিনী তো আর ফিরে আসবে না। এই ব্যাপারটাতে মালিকের অবস্থা অনেক খারাপ। তারপর সেখান থেকে ওকে খতম করে চলে আসে আবার বাড়িতে। কিছুক্ষণের মধ্যে বিধায়ক চলে আসে ওর সাথে দেখা করার জন্য, আর অনেক করে কাকুতি মিনতি করে ক্ষমা চাইতে থাকে। পারলে তোর পায়েও ধরে পড়তো বিধায়ক। আর পরবর্তী বিধায়ক যে মালিকই হবে এটা ওকে জানায়। পিছে থেকে ওকে সাপোর্টও দিতে চায় বিধায়ক নিজেই। ওসব কথা প্রায় মেনেই নিয়েছিল মালিক। ঠিক তখনই বাইরে থেকে গুলির আওয়াজ আসে, পুলিশ চলে এসেছে। এইটা দেখে বাদওয়ান সাথে সাথেই মেরে দেয় বিধায়ককে। ওর ধারণা এসব কিছু বিধায়কের চাল। পুরো বাড়ি ঘিরে ধরে পুলিশ। হাজারো পুলিশ একত্রিত করে অ্যাটাক করেছিল প্রভু দাস। এবার সে মালিক সহ তার পুরো গ্যাংকেই খতম করে দিবে। ওদের মধ্যে শুরু হয়ে যায় তুমুল ফাইট। গোলাগুলিতে কেউ কারো চাইতেই কম নয়। যেমন সেমি অটোমেটিক দিয়ে ওরা গুলি করছিল, তো অটোমেটিক দিয়ে এরা। পুলিশে মারা যাচ্ছিল সাথে মালিকের লোকজনও। তবে পুলিশ তো এসেছিল অগুন্তি, এই জন্য ওদের কিছুই করতে পারছিল না এরা। অনেকক্ষণ গোলাগুলি করতে করতে পরে পালাতে শুরু করে। দেখতে পায় আগে থেকেই পুরো গ্রাম খালি করা হয়েছে, তার মানে এটা ছিল পূর্ব পরিকল্পিত। মালিকদেরকে মারার প্ল্যান পুলিশ অনেকদিন ধরেই হয়তোবা করছিল, আর সেটারই এক্সিকিউশন হচ্ছে আজকে। ওরা পালাচ্ছিল সাথে গোলাগুলিও করছিল। এমন চলতে চলতে ওরা শুধু 4 জনই বেঁচে আসছে, আর বাকি সবাই পুলিশের হাতে মারা যায়। ওদের বন্দুকের গুলিও প্রায় শেষের দিকে। এক পর্যায়ে ওরা সবাই মিলে চলে আসে একটা পরিত্যক্ত বাড়ির মধ্যে। ওরা 4 জন পজিশন নিয়ে নেয়। বাহিরে দেখা যায় হাজারো পুলিশ। তারপর আবারও শুরু হয়ে যায় ওদের মধ্যকার গোলাগুলি। এভাবেই কেটে যায় অনেকক্ষণ। হঠাৎ করে বাদওয়ান গুলি করে ওদেরই দুজনকে মেরে দেয়। এটা দেখে থমকে যায় মালিক, সে নিজের লোকে কেন মেরে দিল। তখন মালিকের ওপরও গুলি চালায় বাদওয়ান, কিন্তু সে অল্প একটুর জন্য বেঁচে যায়। আসলে বাদওয়ান অনেক আগে থেকে এই সব কিছু প্ল্যান করে রেখেছিল। যা কিছু ঘটছে এগুলো সবই ছিল বাদওয়ানের প্ল্যান। আসলে সেই ওর সব পথের কাঁটাগুলোকে সরিয়ে দিয়েছিল মালিকের দ্বারা। কতদিন আর তুই মালিক থাকবি আর আমি গোলাম? অনেক হয়েছে, এবার এই এলাকার রাজ করব আমি। এখন থেকে এই এলাকার মালিক আমিই। এগুলো শুনে মালিকের পৃথিবী যেন উলটপালট হয়ে যায়। যাকে সে নিজের ভাই মনে করতো সেই কিনা আজকে ওর সাথে বিশ্বাসঘাতকতা করলো। এগুলো কোনোভাবেই যেন মেনে নিতে পারছিল না মালিক। তারপর শুরু হয়ে যায় ওদের মধ্যকার ফাইট। দুজনে কেউ কারো চাইতেই কম নয়। ওদের ফাইট করতে দেখে মনে হচ্ছিল যেন বাঘে সিংহে লড়াই, একদম সমানে সমান। অনেকক্ষণ ধরে চলে ওদের মধ্যকার এই ফাইট। এক পর্যায়ে বাদওয়ান ধরাশায়ী করে ফেলে মালিককে। ওর অবস্থা অনেক খারাপ হয়ে যায়, প্রাণ যায় যায় অবস্থা। ঠিক তখনই বাদওয়ান বলে ওঠে, তোর বউ শালিনীকে মারার প্ল্যানও ছিল আমারই। ও আমাদের সবাইকে জেলে দিবে না, এর জন্য মেরে দিয়েছি ওকে। এই কথাটা শুনে তো মালিকের মাথায় রক্ত উঠে যায়। ওর দেহে যেন আবারও জান ফিরে আসে বাদওয়ানকে মারার জন্য। তারপর শুরু হয়ে যায় মালিকের তাণ্ডব লীলা। অনেকক্ষণ মারধর করার পরে প্রায় মরে গিয়েছিল বাদওয়ান, কিন্তু কি যেন চিন্তা করে ওকে ছেড়ে দেয় মালিক। যতই হোক ওকে তো নিজের ভাইয়ের মতোই দেখেছে সবসময়, এজন্য কিছুতেই ওকে মারতে পারবে না মালিক। তুই যদি একবার আমার কাছে চাইতি তবে আমি নিজের সবকিছু তোর নাম করে দিতাম, এমনকি তুই যদি বলতি আমার নিজের জীবনটাও আমি তোকে দিয়ে দিতাম। কিন্তু তুই এসব কিছু কেন করলি? এসব কিছুর কোনো প্রয়োজনই ছিল না। কিন্তু কে শোনে কার কথা? সে সুযোগ পেতেই গুলি করে বসে মালিককে। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে মালিক। আরও একটা গুলি করে ওকে। তারপর বেরিয়ে এসে প্রভুকে জানায়, আপনাকে কথা দিয়েছিলাম না যে শেষ গুলিটা আপনি করবেন?
তো ওকে প্রায় মৃত অবস্থায় রেখে এসেছি, গিয়ে আপনি ফিনিশ করে আসেন। তারপর পরই দেখা যায় পুলিশ গুলি করে জানালায়, যে কাহিনীটা আসলে সিনেমার শুরুতেই দেখানো হয়েছিল। তখন মালিক উঠে গুলি করতে থাকলেও কিছুক্ষণের মধ্যে ওর গুলি ফুরিয়ে যায়। তখন পুলিশরা এত গুলি করে সেই ঘরটার দিকে যে বাড়িটাই আগুন ধরে যায়, পুড়ে ছারখার হয়ে যায় পুরো বাড়িটা এবং মারা যায় মালিক। এরপর কেটে যায় অনেক দিন। আজকে প্রভু রিটায়ার করছে, ওকে বাহবা দিতে থাকে সবাই। সেখানে বাদুয়ানো ছিল, এখন সে বড় মাপের একজন নেতাও হয়ে গেছে। তখন সে প্রভুকে বলে, স্যার তাহলে 103টা এনকাউন্টারের সাথে আপনার ক্যারিয়ারের সমাপ্ত হলো, অনেক ভালো। এরপরে আপনি কি করবেন কিছু কি চিন্তা করেছেন স্যার? তখন প্রভু জানা, কি আর করব, কলকাতায় চলে যাব আমি, এখানে তো আর আমার জন্য কিছুই নেই। আর তুমিও তো এখন বড় মাপের নেতা, আর সবই সম্ভব হয়েছে সেই দিনের জন্য, তো ভালো থেকো তুমি। তারপর পরই প্রভু চলে আসে কলকাতায়। এরপর কেটে যায় কিছুদিন। এক দুর্গাপুজোতে সবার সাথে মাতামাতি করছিল প্রভু দাস। ঠিক তখনই সেখান দিয়ে কাউকে যেতে দেখে। ভালো করে খেয়াল করে দেখতে পায় যে মালিক ফিরে এসেছে, সে এখনো মারা যায়নি। এতে প্রভুর আত্মাও যেন কেঁপে ওঠে। আর এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি। সিনেমার এন্ডিংয়ে মালিক 2 আসার আগাম বার্তা দিয়ে দিয়েছে ডিরেক্টর। এরপর কি ঘটবে, কি তাণ্ডবলীলা চালাবে মালিক, এসব কিছু জানতে হলে আমাদেরকে সেকেন্ড ইনস্টলমেন্টের জন্য অপেক্ষা করতে হবে। আশা করা যায় সেকেন্ড ইনস্টলমেন্টও খুব সুন্দরই হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।